প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন তরুণ অতিথি আছেন নাজমুল হাসান, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরেকজন রয়েছেন জনাব এলাই নেওয়াজ খান, প্রবীণ সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে যে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো সংস্কার নিয়ে। সরকার 4টি সংস্কার কমিশনের ঘোষণা দিয়েছেন। তাদের প্রধানদের নাম আগেই ঘোষণা করেছিলেন। একটি বাকি রয়েছে, সেটি হলো সংবিধান সংস্কার কমিশন, যার প্রধান হলেন অধ্যাপক আলী রিয়াজ। আপনারা জানেন যে এইখানে শুরুতে একটা কথা ছিল, এই সংস্কার কমিশনে কারা থাকবে বা থাকবে না, তার চেয়ে বড় কথা ছিল এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে কি থাকবে না, এই ধরনের একটা আলোচনা শুরু থেকেই হচ্ছিল। আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে, যদিও নাম উল্লেখ করা হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? গত মঙ্গলবার কিংবা বুধবারে সম্ভবত কমিশনের গেজেট প্রকাশের একটা কথা ছিল, একটু পিছিয়ে গেছে, হয় নাই বলে অনেকেই আমাকে প্রশ্ন করলো যে এটা কেন হলো না। প্রধান উপদেষ্টা তার জাতির উদ্যোগে ভাষণে যে কমিশন গঠনের যে কমিটমেন্ট তিনি করেছিলেন, সেটা আমরা বাস্তবে সামনে দেখতে পাচ্ছি। এখন আমাদের সামনে হলো যে এই কমিশনে কারা থাকছেন, তাদের উপরে এই কমিশন সত্যিকার অর্থে কতটা কার্যকরভাবে ফাংশন করবে, এটা নিয়ে আমাদের দেখার বিষয় আছে। আর আপনি যে তরুণদের কথা বললেন, যে শিক্ষার্থীদের কথা বললেন, আমি শিক্ষার্থী বলতে হলো তরুণদের কথা বলবো, যারা এখন আছে আমাদের সমাজে। এবং এই তরুণরাই তো আমাদের ভবিষ্যৎ, আমাদের চালিকা শক্তি। আমরা যারা এখন বৃদ্ধ হয়ে গেছি, কিংবা সারা পৃথিবীতে যত মানুষ বৃদ্ধ হয়েছে মাঝ বয়সে, সবাই তো একসময় তরুণ ছিল। এবং তরুণদের হাত ধরেই পৃথিবীতে বিভিন্ন হয়েছে, মানে আমি বলবো যেটা বিশাল বিশাল পরিবর্তন ঘটেছে। এবং আপনি 69 যে গণ অভ্যুত্থান আপনি দেখছেন, সেটাও এই তরুণ ছাত্ররাই করেছিল, তার সঙ্গে তরুণ শ্রমিকরা ছিল, এবং তরুণ সব ছেলেমেয়েরা তখন ছিল। এইবার আরও অনেক বেশি ব্যাপকভাবে, যেহেতু আমাদের গত 50 বছরে, 53-54 বছরে আমাদের জনসংখ্যা প্রায় 3 গুণ হয়ে গেছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই তরুণদের সংখ্যা অনেক বেশি, এবং সমাজে, রাষ্ট্রে তাদের ইনভলভমেন্টও, এবার আন্দোলনে তাদের ইনভলভমেন্ট ব্যাপক এবং বিস্তৃত ছিল। তরুণ বলতে যেটা আমরা বুঝি, এটা হলো জাতিসংঘের একটা আছে যে 9 বছর থেকে 24 বছর এই বয়সটাকে তরুণ বয়স বলা হয়, কিংবা আমেরিকানরা একটা নির্ধারণ করে রাখছে, সেটা হলো 15 থেকে 24 বছর। সেই অর্থে জাতিসংঘটা দেখলে 9 থেকে 24 বছরের একটা সীমারেখা, যাদেরকে তরুণ হিসাবে চিহ্নিত করা হয়। এবার মুভমেন্টে কিন্তু আমরা দেখেছি যে স্কুলের যে এই 9-10 বছরের, 12-13 বছরের ছেলেরা পর্যন্ত কলেজ এবং ইউনিভার্সিটির এই ছেলেদের সঙ্গে তারা যুক্ত হয়েছিল। তাদেরকে নার্সিং করা, এবং আপনাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি যে সেই 1400-1500 বছর আগে আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব তরুণদের, যাদের বয়স ছিল 13 থেকে 17 বছর, এবং হয়তো অনেকেই জানে না, এরকম 9 জন বিখ্যাত তরুণ সাহাবা, এবং তাদের প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং তাদেরকে ইভেন তার মধ্যে একজন ছিলেন যাকে 13 বছর বয়সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ, প্রথম যুদ্ধ যেটা আমাদের হলো, ওই যে বদর যুদ্ধে অনুমতি দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তাকে হিব্রু ভাষা এবং অন্য অন্য ভাষা শেখার জন্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিক সহায়তা পর্যন্ত তাকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। দ্যাট ইজ ওই সময় এক ধরনের স্কলারশিপ বলতে পারেন, দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে তাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন কম্পাইল করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব তরুণদেরকে দিয়ে, আপনি জানেন যে উনি যে একটা হিজবুল যেটা গঠন করেছিলেন, এরা সবই কিন্তু তরুণ। এর উদ্দেশ্যই ছিল ভবিষ্যতে তরুণরা রাষ্ট্রের নেতৃত্ব দেবে, এবং যুগে যুগে সেটা হয়েছে। এবং ইসলামে বিখ্যাত সব ওরিয়র যারা, তারা মানে পৃথিবী, যেমন স্পেন বিজয়ী তারিক, যে যখন স্পেন বিজয় করছে তার বয়স ছিল মাত্র 18 বছর তার বয়স ছিল। সুতরাং এই তরুণদের অবশ্যই আমরা সম্পৃক্ত করতে হবে, কারণ হলো যে
এইগুলি করার জন্য মানে যারা ক্ষমতাসীন থাকেন তাদের দায়িত্ব হলো এই সব তরুণদের ভবিষ্যৎ রচনা করার পরিবেশ তৈরি করা এবং তাদেরকে ইন্সপায়ার করা। আমরা যেটা লক্ষ্য করছি বাংলাদেশে এই রাজনৈতিক মতবিরোধের কারণে অসংখ্য তরুণদেরকে তাদেরকে জেলের মধ্যে ঢোকানো হয়েছে, তাদেরকে কি বলে মামলায় ঢুকায় এমন অবস্থা তৈরি করেছে যারা স্কুল কলেজে পর্যন্ত যেতে পারে নাই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। নাজমুল হাসান, আপনি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু কাছ থেকে দেখেননি, সক্রিয়ভাবে আপনারা ছিলেন, মাঠে ময়দানে ছিলেন, যার কারণে আজকে এই বাংলাদেশের পরিবর্তন। নিঃসন্দেহে এটি ইতিহাসে অংশ হয়ে থাকবেন আপনারা, গৌরবজনক অংশ। আপনি এটা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তরুণদের কথা বলেন, এর কারণও রয়েছে। আমাদের এলাই নওয়াজ খান একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি তরুণদের খুব রিলেট করতে পারেন, এই কারণে ইউনিভার্সিটিগুলিতে উনি ক্লাস নেন বা কথা বলেন সবসময় ইউনিভার্সিটির সারা বিশ্বে, মানে তরুণদের সাথে ওনার যোগাযোগটা প্রচুর পরিমাণে রয়েছে। এবং আমরা যেটা ধারণা করেছিলাম তাই হয়েছে, যে প্রত্যেকটা সংস্কার কমিশনে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি থাকবে। এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? হ্যাঁ, দেখুন, সংস্কার কথা যখন আসছে, আমাদের যাত্রা কিন্তু সংস্কার দিই। আমরা বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য চাকরিতে বিদ্যমান 56% কোটা রয়েছে, সেই কোটার আমরা যৌক্তিক সংস্কার চেয়েছিলাম। আমরা সেটা বলেছিলাম 5% কোটা সংস্কার করা উচিত। পরবর্তীতে যেই পদ তৈরি হয়েছে সেটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা যখন দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা পরতে অন্যায়, অনিয়ম আর দুর্নীতি হচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে শুধু আসলে কোটা সংস্কার করলে হবে না, পুরো বাংলাদেশকেই সংস্কার করতে হবে। 18 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের পুরো বাংলাদেশ সংস্কার করা দরকার। সেই লক্ষ্যেই কিন্তু আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের জন্য আমরা এক দফা দাবি দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ছাত্রনগরের অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে কেন্দ্র করে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, সেই বাংলাদেশ বিনির্মাণের সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসেছে। ইতিমধ্যে আমাদের অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণে বলেছিলেন যে সংস্কার করা হবে, সেটার প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি। সেখানে নির্বাচন সংস্কার কমিশন আছে, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ 6টি সংস্কার কমিশন গঠন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন, ছাত্র প্রতিনিধি বা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যে কথাটা আসছে, এই ছাত্র নাগরিক অভ্যুত্থান আমরাকে দুইটা ভাবে ডিভাইড করি, একটা ছাত্র এবং নাগরিক। ছাত্র নাগরিক অভ্যুত্থান, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ আসছে। তাই এটা সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু আমাদের এই সফলতা। সেক্ষেত্রে রাষ্ট্রের যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, সেখানে কিন্তু আমাদের ছাত্র সমাজের 2 জন প্রতিনিধি আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং বিশ্বের অনেক দেশে আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। সেক্ষেত্রে সংস্কার কমিশনগুলোতে প্রত্যেকটা জায়গায় ছাত্রদের প্রতিনিধি থাকাটাই স্বাভাবিক, যেহেতু রাষ্ট্রের একটা জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের 2 জন উপদেষ্টা আছেন। পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি যখন 56 লাখ মানুষ পানিবন্দী ছিলেন, কুমিল্লা, চট্টগ্রাম, লাকসাম থেকে শুরু করে খাগড়াছড়িতে 56 লাখ মানুষ পানিবন্দী, সেই কার্যক্রম কিন্তু শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা শুরু হয়েছে। এখন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম হচ্ছে, সেখানেও ছাত্র সমাজের প্রতিনিধিত্ব আছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, আমরা যে কাঙ্ক্ষিত সংস্কার চাই, সেই সংস্কার বিনির্মাণ করতে হলে অবশ্যই ছাত্র সমাজের প্রতিনিধিত্ব লাগবে। আমরা অতটা হয়তো বা বিজ্ঞ নই, কিন্তু যারা বিজ্ঞ আছে তাদেরকে পুশ আপ করার জন্য হলে, তাদেরকে মনিটরিং করার জন্য, দেখা করার জন্য হলো আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি থাকা উচিত, এবং সেটা উপদেষ্টা মহোদয় বিবেচনা করছেন, সেই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আশা করি আমরা যে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যেই বাধাগুলো আছে, আমরা সম্মিলিতভাবে সেই বাধা অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাতে পারবো। এখানে একটি প্রশ্ন, সেটি হলো যে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে, ঠিক আছে, কিন্তু এরা কি কারেন্ট ছাত্র থাকবে যারা এই মুহূর্তে অধ্যয়নরত, নাকি যারা সদ্য পাশ করে বেরিয়েছেন? আপনি কার পক্ষে মত দিবেন যদি এরকম একটা প্রশ্ন উঠে? দেখুন, এখানে কথাটা উল্লেখ করা আছে শিক্ষার্থীদের প্রতিনিধি, অবশ্যই শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত মানুষগুলো এখানে যাবেন। তবে তখন এখানে সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন, সংবিধান সংস্কার কমিশন, সেক্ষেত্রে আমি ম্যাথমেটিক্সে পড়ছি, আমাকে যদি বলা হয় আমি কিন্তু সেখানে গিয়ে কন্ট্রিবিউশন রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যাতে ল নিয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন, হয়তো মাস্টার্সে পড়ছেন রানিং, যার মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে আমরা সেখানে পাঠাবো। আপাতত যেহেতু সেই নামগুলো অ্যানাউন্স করা হয় নাই, সেই জন্য আমরা একটু অপেক্ষা করি। আমাদের কাজ কিন্তু অনেক ছোট কাঁধে অনেক বিশাল বড় দায়িত্ব। আশা করি আপনাদের সেই দায়িত্ব, আপনাদের আস্থা এবং বিশ্বাস ধরে রেখে দেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারবো। প্রত্যেকটা জায়গায় আশা করি ওইরকম লোকগুলিকেই পাওয়া যাবে শিক্ষার্থীদের। নাজমুল হাসান, আরেকটি প্রশ্ন, সেটি হলো যে
আপনি নিশ্চয়ই দেখেছেন যাদের নাম এসছে কমিশনে, প্রধানদের নাম তো আমরা আগেই শুনেছি, এখন যাদের নাম এসছে তাদের ব্যাপারে নিশ্চয়ই আপনারা অনেককেই চেনেন, তাদের কাজ সম্পর্কে জানেন কম বেশি, যেটাই হোক না কেন। আপনার কি মনে হয়েছে ঠিক আছে? দেখুন, আমরা যখন নির্বাচন সংস্কার ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্বে যে আছেন বদরুল আলম মজুমদার, ভদ্রলোক অনেক দিন যাবত আমি অন্তত দেখতে পাচ্ছি শেখ হাসিনা থাকা অবস্থায় সে তাদের বিরুদ্ধে কথা বলার সেই সাহস রেখেছে। আশা করি এই মানুষগুলো যদি দায়িত্ব পালন করতে পারে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। একই সাথে আমরা দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত টিআইবির নেতৃত্বে থাকা ইফতেখারুজ্জামান যে আছেন উনিও কাজ করছেন। সুতরাং যোগ্য লোক যোগ্য স্থানে আসছে, আশা করি আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আলাই নমস্কার। আমি একই প্রশ্ন করব, আপনি প্রায় এদের সবাইকে কম বেশি চেনেন, নামে বা ব্যক্তিগতভাবে আপনি চেনেন, আপনার কি মনে হয়েছে কমিশন ঠিকঠাক আছে? বাংলাদেশের হিস্ট্রিতে 54 বছর ইতিহাসে এই প্রথম রাষ্ট্রকে সংস্কার করার একটা উদ্যোগ ধারণা এই শিক্ষার্থীরা এনেছে। এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতারা কিন্তু আনে নাই, কখনো পার্লামেন্টে রাষ্ট্র সংস্কার করতে হবে এই ধরনের কোনো বক্তব্য আসে নাই। ইভেন কোনো রাজনৈতিক মানে অনুষ্ঠানে বা জনবসায় কোনো পলিটিশিয়ান বলে নাই, ছাত্ররা প্রথম আনছে। এবং এই ছাত্রদের কন্ট্রিবিউশন, তাদেরকে দেখতে হবে রাষ্ট্র কীভাবে চলে, রাষ্ট্র কীভাবে চলা উচিত। একটা হলো পুঁথিগত বুদ্ধা, আর একটা হলো এই কমিশনের মধ্যে ঢুকে এই রাষ্ট্রের অন্তর্নিহিত সংকটগুলি কি কি আছে এবং এর থেকে পরিত্রাণের উপায়গুলি কি কি হতে পারে, এটা ছাত্রদের শিক্ষার একটা জায়গা। কিন্তু কারণ তারা আমাদের দেশের জনগণ রাষ্ট্র থেকে অনেক দূরে থাকে, মানে রাষ্ট্রর কি বলে জাস্ট প্রজার মতো তারা বাস করে। রাষ্ট্রের সঙ্গে তাদের মানে সবশেষ যে 15 বছর, গত 15 বছরে আপনি জাস্ট আমাদের মানুষেরা প্রজার মতো বাস করে, কিন্তু স্বাধীন দেশে আমরা প্রজা না, প্রত্যেকটা লোকেরই কন্ট্রিবিউট করার মতন সক্ষমতা আছে। রাষ্ট্রের কাজ হলো সে সম্পর্ক থেকে চুষে নেওয়া, ওই রাষ্ট্রের জন্য কাজে লাগানো। আমার মনে হয় যে এই তরুণদের মেধাকে চুষে নেওয়ার একটা সুযোগ এই কমিশন তৈরি করেছে। আপনি দেখবেন যে মানব ইতিহাস জুড়ে যুদ্ধ করে তো তরুণরা। আমাদের যে সেনাবাহিনীতে আপনি দেখবেন যে একজন সিপাহী যে 16-17 বছরে ঢুকে এবং তার কাজের সময়কাল মাত্র 17 বছর, 17 বছরেও সে রিটায়ারমেন্টে চলে যায়। এই যৌবনের 17 বছর সে এই রাষ্ট্রকে রক্ষার জন্যে সে রক্ত দেয়, জীবন দেয়, শহীদ হয়। এই তরুণরা আমাদের সত্যিই একটা আশা ভরসার জায়গা, এবং এই কমিশনের মাধ্যমে আমি মনে করি যে এই কমিশনও উপকৃত হবে তাদের মেধা দিয়ে। নাজমুল হাসান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে একটা সময়সীমা উল্লেখ করেছেন। চূড়ান্ত বলেন না, উনি বলছে হতে পারে যে 31শে ডিসেম্বরের মধ্যে এটা চূড়ান্ত হতে পারে, কারণ এরপরে আরও দুটো ধাপ রয়েছে। একটি ধাপ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে আর বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, এরপরে বিষয়টা চূড়ান্ত হবে। আপনি কি মনে হয় যে 31 ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের কাজটি শেষ করতে পারবে? কাজটা কতদিনে শেষ করতে পারবে সেটা ওই সময়টা পার হওয়ার পরে বলা যাবে। তবে আমরা মনে করি এখানে যে লোকগুলো আছে তারা খুবই ডেডিকেটেড লোক। প্রফেসর ডক্টর ইউনূস স্যার, তার বয়স কত? তার এই বয়সে, বৃদ্ধ বয়সে সে যে পরিমাণ জাম দিচ্ছে, উনি সবচেয়ে বেশি সক্রিয়, তার যত উপদেষ্টা রয়েছে যতটুকু জানি আর কি, সবাই অ্যাক্টিভলি কাজ করছে। সুতরাং তাদের মধ্যে আছে আমার কবে কাজটা শেষ করব, মানে কাজটা ধরে রেখে দীর্ঘমেয়াদী তৈরি করা তাদের প্রবণতা নাই। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে 31শে ডিসেম্বর আগেই করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। তাদের সাথে আলাপ আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের পরামর্শ নেওয়া। এই যে 6টি সংস্কার কমিশন গঠন করেছে, তারা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে লিখিত পরামর্শ নেবে। যে অনেকেই বলছে আসলে রাষ্ট্র সংস্কার করতে চায়, রোডম্যাপ কি, প্রত্যেকটা দল থেকে কিন্তু আহ্বান জানিয়েছে আসলে আপনারা কাঙ্ক্ষিতভাবে কী পরিবর্তন করতে চান, কী পরিবর্তন দেখতে চান। যেহেতু রাজনৈতিক দলগুলো একটা বিশাল বড় একটা স্টেক হোল্ডার, তাদের তো বাদ দিয়ে পরিবর্তন সম্ভব না, এবং তাদের মধ্যে অনেক কিছু সংস্কার করা প্রয়োজন। আমরা তো রাষ্ট্র সংস্কার করতে চাই, মানে যেন একটা ফেসিবাদী কাঠামো তৈরি না হয়, এমন কোনো ম্যাটেরিয়াল থাকলে যেটা মানুষ একটা স্বৈরাচার হয়ে যায়, এরকম ম্যাটেরিয়াল যেন না থাকে। কিন্তু যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতায় আসবে। ইউনূস স্যার 2 বছর থাকুক বা 3 বছর বা যতদিনই থাকুক না কেন, এরপরে কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটা গভর্নমেন্ট আসবে। সেই গভর্নমেন্টে কারা পরিচালনা করবে? এদেশের রাজনৈতিক দলগুলো। তো আমি আপনার এই টকশোর মধ্যে আহ্বান জানাবো যে আমাদের রাজনৈতিক দলগুলো
তাদের বিদ্যমান যে স্বৈরাচারী কাঠামো আছে দলের মধ্যে, একনায়নতন্ত্র, যে যাকে ইচ্ছা একটা চিঠি ইস্যু করে মানে প্রমোট করে দেওয়া হচ্ছে, এখানেও কিন্তু দলের মধ্যে কিন্তু একটা স্বৈরাচারী কাঠামো তৈরি হয়। তা আমরা মনে করি সংস্কার যেহেতু করা উচিত, যেই মানুষগুলো দেশ পরিচালনা করবে, যারা দেশের এই কাঠামোতে আসবে, তাদের দলের মধ্যেও কাউন্সিল করা, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা যে প্রক্রিয়া, সেই চর্চা করা উচিত। তাহলে মনে করি আমি যদি চর্চার মধ্যে থেকে আসি, দায়িত্ব পালন করলে আমিও সংস্কার করতে পারবো। রাষ্ট্র যারা দলে আছেন তাদের প্রতি আহ্বান জানাই যেন নিজেদের মধ্যে সেই গণতন্ত্রটা চর্চা করা হয়। এলাই নমস্কার। নাজমুল একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটা সর্বপর্যায়ে থাকা উচিত। আমাদের সেটা রাজনৈতিক দলই হোক, ছোটোখাটো এই যে আমাদের অ্যাসোসিয়েশন করি, গণতন্ত্র যদি আপনি মিন করেন তাহলে অবশ্যই রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত সংস্থা, সমিতি, সব কিছুর মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক একদম পরিচ্ছন্ন, কোনো প্রতারণামূলক গণতান্ত্রিক ব্যবস্থা না। কারণ এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কিন্তু প্রতারণা আছে। প্রতারণা করে আপনি দেখাইতে পারেন যে আমরা কিন্তু ভোটের মাধ্যমে হয়েছি। একদম সত্যিকার অর্থে প্রতারণা ছাড়া। একটা জিনিস আমি বলে রাখি, আমরা সব কিছু করলাম যাতে একটা ফ্যাসিবাদী সরকার সৃষ্টি না হয়, কিন্তু যখন একটা সরকার আসবে এবং সে যখন তার যে লোকগুলিকে বসাবে, হ্যাঁ, সেই তার দলের লোকগুলি যেখানে যেখানে বসাবে, সে যদি একটা গণতান্ত্রিক নর্মস ফলো না করে দলীয় স্বার্থ দেখতে চেষ্টা করে, তখন কিন্তু প্রবলেমগুলি হয়ে যাবে। যেমন আমি বিচার বিভাগের একজন বিচারক নিয়োগ করলাম, ঠিক আছে, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যেই করুক, ওই বিচারক যদি দায়বদ্ধতা যদি রাষ্ট্রের প্রতি থাকে, দায়বদ্ধতা যদি ন্যায় বিচারের প্রতি থাকে, তাহলে একটা বিচার এখানে সৃষ্টি হবে, মানে সত্যিকারের ন্যায় বিচার তৈরি হবে। কিন্তু দেখা গেল যে আমি সব কিছু করলাম, কি যে লোকটাকে নিয়োগ দিলাম ও কিন্তু রাজনৈতিকভাবে এমনভাবে কমিটেড, সে আর ওইটা ফলো করলো না। এই জায়গায় এইটাকে করার জন্যে, সংস্কারটাকে ফ্রুটফুল করার জন্যে প্রত্যেকটার ব্যাপারে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা। যে বিচারক বা যেই যেটা করুক না কেন, ওইটাকে করার জন্যে, মানে ব্যালেন্স করার জন্য আরেকটা কমিটি বা আরেকটা যে বিচার বিভাগে একটা কাউন্সিল থাকে না, যে ওই রকম কাউন্সিল একটা থাকা, যে সে প্রোটেক্ট করবে, আমাদের এখানে, হ্যাঁ, তদারকি করবে। এবং কেউ যদি শুধুমাত্র দলীয় চিন্তার মধ্যে দিয়ে, এখন যেমন দলের টেলিফোনে অনেক কিছু ঘটে, এটা যাতে ভবিষ্যতে না ঘটে, সংস্কারটা ঠিক এইরকমই হতে হবে। আরেকটি বিষয় সেটি হলো যে বারবার এই কথাটা এসছে যে এই সংস্কার কমিশন, যে প্রশ্নটা আমি নাজমুল হাসানকে করেছিলাম, এর একটা নির্দিষ্ট মেয়াদ থাকা দরকার, টাইম ফ্রেম কি থাকা দরকার? আসলে আমার মনে হয় যে নিশ্চয়ই, যেটা আমি যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে কি 31শে ডিসেম্বরের মধ্যে করতে হবে। আমার কথা হলো যে ডিসেম্বর একটা টাইম ফ্রেম দিলে কাজটা দ্রুত হবে, আর টাইম ফ্রেম না দিলে কাজ দ্রুত হবে না। আর এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার মধ্যে কিন্তু একদম না যে এটা রদবদল হবে। আপনি মনে করেন যে এই যে সব মেম্বাররা আসছে, তারা যদি ঠিক মতন প্রপারলি যদি না করতে পারে কিছু, এটা তো এমন না যে এটা অলঙ্ঘনীয় কোনো কমিশন, তা তো না। এটা যদি আমার কমিটমেন্টটা, এই সরকারের কমিটমেন্টটা কোন পর্যায়ে, এই সরকারকে যারা মনে করে যে এই সরকার কাজগুলি করে যাক, তাদেরও কমিটমেন্টটা ওই পর্যায়ে থাকতে হবে, ধৈর্য সহকারে এগোতে হবে। তবে একটা জিনিস আমি মনে করি যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এই কমিশনের মধ্যে পলিটিক্যাল লোকজন থাকলে হয়তো আরও ভালো হতে পারত। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। নাজমুল হাসান, একটি বিষয় নিয়ে বেশ কদিন ধরে আলোচনা হচ্ছে, সেটি হলো চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে। সরকার বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখছেন, যার কারণে
আন্দোলনকারীদের অনেকের সঙ্গে সরকার বসেছেন এবং এ সংক্রান্ত কিছু সুপারিশও উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। আপনি যেহেতু স্টুডেন্ট এখনো, আপনার কি মনে হয় এই চাকরিতে বয়সসীমার প্রবেশের বয়সসীমাটা বাড়ানোর প্রয়োজন? চাকরির বয়স 35 বাড়ানো, এই বিষয়টা নিয়ে অনেক দিন যাবত আন্দোলন হচ্ছে, সে অনেক বছর থেকেই। আমি মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাতে বিশেষ ক্রাইটেরিয়া হিসাবে দেখে যে দীর্ঘদিন যাবত যেহেতু তারাও হয়তো নিয়োগে অনেক সময় স্বচ্ছতা ছিল না, নিয়োগে অস্বচ্ছতার কারণে তারা মেধা সত্ত্বেও অনেক জায়গায় চাকরি পায় নাই, অন্য লোকগুলো চলে আসছে। এইবারে কিছু সময়ের জন্য হলেও যদি বিশেষ বিবেচনা করে তাদের এই 35 চাকরিতে প্রবেশের যে বয়সটা 35 করা যেতে পারে। তবে আমি মনে করি একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, সেটা 35 না করে 32ও করলে মনে হয় ভালো হয়, বাট কিছু একটা করা উচিত। বাট 30 ঠিক না, এরকম একটা কথা এসেছে কিছু বেশি বাড়ানো উচিত, প্রসঙ্গে শোনা যাচ্ছে বাড়ানো হতে উচিত। পারে। আমার এর সাথে তো আমাদের আর্থিক বিষয় জড়িত, অনেক বিষয় জড়িত আছে। সেক্ষেত্রে আমরা মনে করি খুব ভালো একটা ডিসিশন খুব কয়েকদিনের মধ্যে আসবে, যেহেতু ইউনূস স্যার শুনেছেন এবং জনপ্রশাসন সচিব থেকেও একটা সুপারিশ আসছে। আশা করি শিক্ষার্থী তথা ছাত্র সমাজে যে প্রাণের দাবি আছে 35 নিয়ে ছোট পরিসরে হলেও বা এই সময়ের জন্য হলে কিছু ভালো একটা সমাধান আসবে। তবে আমরা মনে করি ছাত্র সমাজকে আসলে একটা সুযোগ দেওয়া উচিত, যেভাবে বিভিন্ন বাহিনীগুলোতে বিভিন্ন জায়গাতে পদবঞ্চিত যারা নিয়োগে আসতে পারে না বিভিন্ন কারণে, তাদেরকে যেহেতু সুযোগ দিচ্ছে, তাহলে এই সময়টার জন্য ইন্টারিম এই গভর্নমেন্টের সময়টা তো অন্তত একটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত। আলাই নমস্কার। আপনি জানেন যে এর আগে ফ্যাসিস্ট সরকারের সময় যে নিয়োগগুলি হয়েছে সবগুলি একদম দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, এমনকি তার দাদা বা তার নানা কি করতেন সেই ধরনের খোঁজখবর নিয়ে করা হয়েছে, দলের বাইরে কিচ্ছু নিয়োগ দেওয়া হয়নি। এটাতে একটা দিক। আরেকটা দিক হলো যে অনেক দিন ধরে বেকারত্বের সংখ্যা বেড়েছে, নানান সেশন জট, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে আসলে অনেকেই চাকরি বঞ্চিত হয়েছে, অনেকগুলি কজ এখানে জড়ো হয়েছে। আপনার কি মনে হয় সময়টা বাড়ানো দরকার? আমি তো একদম মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি যে 35 বছরের দাবিটা যথাযথ, এবং এটা মূল প্রবলেমটা হলো আমাদের মধ্যে কায়েমি স্বার্থ এবং এক ধরনের পরশ্রী কাতরতা আছে। মানে একটা নতুন কিছু ভাবা বা নতুন, আপনি জানেন যে আমেরিকাতে কিন্তু চাকরির এই বয়সসীমা নাই। আমার এক বন্ধু সাংবাদিক যে ওখানে যে সেটেল হয়েছে, সে 60 বছর বয়সে সে সরকারি চাকরিতে ঢুকেছে, 7 বছর বয়সে, এবং 70 যোগ্যতাটাই প্রধান। এখানে হলো যোগ্যতা ইম্পর্টেন্ট। আমাদের দেশে যেটা হয়েছে যে 30 বছরে ঢুকতে হবে, প্রশাসনে কন্ট্রিবিউট করার যোগ্যতা যখন আপনার হবে তখন কিন্তু আপনাকে বিদায় নিতে হবে, এটা হলো আমাদের দেশে। কিন্তু সারা পৃথিবীতে যারা যোগ্য লোক তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়, যে এই এক্সপিরিয়েন্স লোকগুলি। সুতরাং আমি মনে করি যে এটা হওয়া উচিত। আপনি দেখবেন যে এই যে আমাদের এই সরকারের কাঠামোর মধ্যে যারা পুরনো লোক আছে তারা নতুনদেরকে স্বাগত জানাতে জানে না, এবং এই যে আমাদের সরকারের মধ্যে নানা রকম যেমন ইয়াং ছেলেপেলে, মেধাবান ছেলেপেলে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে অস্থায়ীভাবে, যখন তাদের স্থায়ীর প্রশ্ন আসে তখন দেখা গেল যে ওই পুরানো লোকগুলি তাদের বাধা দিয়ে বসে আছে। এরা কিন্তু খুব সাফল্যজনকভাবে ওই প্রজেক্টগুলিতে কাজ করেছে। এই ইয়াং ছেলেগুলি তাদেরকে এরা ঢুকতে দেবে না, কারণ এই লোকগুলি মনে করে যে ময়ূরশিপ পাট্টা এই কায়েমি স্বার্থ আর কি। সুতরাং এই কায়েমি স্বার্থ ভাঙ্গার জন্য আমাদের রাষ্ট্রতে যে সংস্কার হচ্ছে, এই ভাঙ্গার জন্য আমাদের খুব লজিক্যাল সংস্কারগুলি হতে হবে, এবং অবশ্যই এই 35 বছরের যে এটা অযৌক্তিক অন্যায় না, এটা শুধুমাত্র কায়েমি স্বার্থ, পরশ্রী কাতরতা। ওই যে বললাম না যে নতুন কোনো কিছু পুরনো লোকগুলি গ্রহণ করতে চায় না, এটাই একমাত্র। এবং আমি এটাও মনে করি যে যথাযথভাবে যদি সংস্কার কাজগুলি হয়ে থাকে এবং বয়সসীমাও, রিটায়ারমেন্টের বয়সসীমাও আমি মনে করি বাড়ানো উচিত। কারণ একটা লোক যখন সচিব হয়ে গেল, তার অভিজ্ঞতার ভাণ্ডারটা, একটা হলো পলিটিক্যাল কারণে যেসব ঘটনাগুলি ঘটে, তার বাইরে মেধার ভিত্তিতে একটা লোক যখন সচিব হলো, তার এক্সপিরিয়েন্সটা যখন পরিপূর্ণ হলো, তাকে আরেকটু কাজে লাগানো রাষ্ট্রের স্বার্থে, সেক্ষেত্রে আমি বয়স বাড়ানোর পক্ষে। এবং আমেরিকা অন্যান্য জায়গায় বিচারকদের তো আসলে কোনো নাই, বয়সের সীমা নাই। এটা 70-80 কি বলে 70-75 বছর বয়সে যা তার রিটায়ারমেন্ট করে। হ্যাঁ, সক্ষমতাকে আপনার সক্ষমতা যতক্ষণ থাকে ততক্ষণ। এবং আমেরিকাতে রিটায়ারমেন্টেরও কোনো বয়স নাই, কেউ স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিলেই কেবলমাত্র সে রিটায়ার্ড হিসাবে
বিবেচিত হবে। আপনারা জানেন যে টাইম ম্যাগাজিনে একটা তালিকা করে, প্রভাবশালী লোকদের একটা তালিকা করে, আরেকটা তালিকা করে উদীয়মান যারা তরুণ নেতৃত্ব তাদের নিয়ে একটা তালিকা করে। যে উদীয়মান 100 ব্যক্তির যে তালিকা করেছেন সেই তালিকা রয়েছেন বাংলাদেশের খুব পরিচিত মুখ এবং বর্তমানে তথ্য উপদেষ্টার দায়িত্বে রয়েছেন জনাব নাহিদ ইসলাম। আপনার এই টাইম ম্যাগাজিন এটা করে থাকে এবং এইগুলি হচ্ছে যে এই নাহিদের নামটা টাইম ম্যাগাজিনে আসছে, এটা আমি মনে করি যে এটা আসলে সিম্বলিক আর কি। এখানে নাহিদ বলতে নাহিদ একা না, নাহিদ বলতে গোটা পুরা যে তরুণদের যে বাংলাদেশের তরুণদের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের প্রতীক হিসাবে একজন, সমস্ত লোক নিতে পারে না, সুতরাং একজন নাহিদকে নিয়েছে। এটা আমি মনে করি যে এটা সঠিক কাজই করেছে তারা। এবং এই যে স্যাক্রিফাইস এই ছেলেরা করেছে এটা আনথিঙ্কেবল এক স্যাক্রিফাইস। আমরা যারা এই বয়স হয়ে গেছে আমাদের পক্ষে এই স্যাক্রিফাইসটা মূল্যায়ন করাও খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা চিন্তাই করতে পারি না এইভাবে আমাদের আসলেই তরুণরাই স্যাক্রিফাইস করতে পারে, জীবন দিতে পারে, শহীদ হতে পারে এরাই, এবং সারা পৃথিবীর ইতিহাস জুড়ে তাই হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে টাইম ম্যাগাজিন যথাযথভাবে একটা মূল্যায়ন করেছে এই তরুণদের, আমি বলবো। কারণ নাহিদ একা না, নাহিদকে সিম্বলাইজ করা হয়েছে। নাহিদ হচ্ছে পুরা এই তরুণ যে শিক্ষার্থী, ছাত্র বা তরুণ যেসব নাগরিক যারা, কিংবা নাগরিকদের সব মিলিয়ে যে সিম্বল করা হয়েছে সেটা হলো নাহিদকে। নাজমুল হাসান, এলেনাস খান যে কথাটা বলছিলেন আমারও তাই মনে হয়, সেটি হলো যে তরুণদের যে অবদানটা ছিল এই বাংলাদেশকে বদলে দেওয়ার, সেটার প্রতীকী হিসাবে নাহিদ ইসলাম এসেছেন। নিঃসন্দেহে এটা আসলে টোটাল তরুণদেরকে কিন্তু গুরুত্বটাকে বোঝানো হয়েছে যে বাংলাদেশের তরুণরা আসলে কি করেছে। আসলে আমরা ভেতর থেকে থাকার কারণে বা বাংলাদেশে থাকার কারণে এই মুভমেন্টটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ আসলে বাইরে সেটা টের পাওয়া যায়। বিশেষ করে বাইরের মিডিয়া যখন আমরা দেখি তখন এই নিয়ে নানান ধরনের অ্যানালাইসিস হচ্ছে, তরুণরা কিভাবে আজকে এই বাংলাদেশকে পাল্টে দিল, নানান ধরনের আলোচনা হয়েছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন? দেখুন, যে এখানে নাহিদ ইসলামের নাম আসা আমি মনে করি শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবি, শহীদ মুগ্ধদের প্রতিচ্ছবি, 1500-এর অধিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, সেই শহীদদের প্রতিচ্ছবি হিসাবে আছে। আমরা মনে করি যে কারো হাত নাই, কারো পা নাই, কারো দু চোখ চিরতরে হারিয়েছে, প্রায় 25,000-এর অধিক আহত যোদ্ধাদের প্রতিচ্ছবি হিসাবে নাহিদ ইসলামের নাম আসছে। এটা মনে করি বাংলাদেশের একটা গৌরবের বিষয়, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এবং ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে, একটা ফেসিস্ট শেখ হাসিনার সরকার যে পতিত হয়েছে, তাদের যে ছাত্রদের একটা কন্ট্রিবিউশন, সেটা একটা প্রতিচ্ছবি হিসাবে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আগামীর বাংলাদেশ হবে তারুণীর বাংলাদেশ, এবং পুরো বিশ্ব কিন্তু তারুণ্য কেন্দ্রিকই বাংলাদেশ। সেই আমরা মনে করি বাংলাদেশের শিক্ষার্থী সমাজ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমাদের এই আন্দোলন, আমাদের কাঠামো, আমাদের অ্যাক্টিভিটি দেখে অন্যরা যেন অনুপ্রাণিত হয়। ইতিমধ্যে জাতিসংঘের একটা ভাষণে কিন্তু আমাদের ইউনূস স্যার বলেছেন যে বাংলাদেশের যে আবু সাঈদ যে বুক চিতে দাঁড়িয়ে আছে, সেটা শুধু বাংলাদেশের জন্য না, এটা সেই সাবকন্টিনেন্টের অনেক জায়গাতে কিন্তু সেটা একটা ইন্সপিরেশন একটা বিষয় আছে। আমরা মনে করি আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষার্থীরা এরকম কোনো কাজ করবে যেটা আমাদের বিশ্বের দরবারে আমরা উঁচু হয়ে থাকতে পারবো। আর কোনো হেলমেট লিগের নাম আসবে না, যে হেলমেট হাতুড়ি সন্ত্রাসীদের মাধ্যমে বিশ্বকে রিপ্রেজেন্ট করবে, এরকম তরুণ বাংলাদেশ আর হবে না ইনশাআল্লাহ। নাহিদ ইসলাম টাইমসকে বলেছেন যে হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারেন, এরকম কেউ কল্পনাও করতে পারেনি। আসলে কি তাই? আসলে বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে কিন্তু ছিল যে আমরা কোটা যুক্তি সংস্কার চাই, আমাদের প্রত্যেকটা মুভমেন্ট ছিল শান্তিপ্রিয়। আমরা কিন্তু যে রাষ্ট্রপতি মহোদয় বরাবর স্মারকলিপি দিয়েছি। পরের দিন 15ই যে জুলাই প্রোগ্রামটা হলো, সেখানে কিন্তু শান্তিপূর্ণ, আমাদের হাতে লাঠি নাই, কিচ্ছু নাই। কিন্তু সেই প্রোগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, যে এই আন্দোলনকারীদের জন্য আমার ছাত্রলীগ একাই যথেষ্ট, সবগুলো রাজাকারের নাতিপুতি, তখন শিক্ষার্থীর সেন্টিমেন্ট হয়েছে যে আমি যৌক্তিক কথা বলতে গিয়ে রাজাকার হয়ে যাব, আমি কথা বলতে গেলে ছাত্রলীগ কেন প্রতিহত করবে, আমি যদি কোনো অন্যায় অনিয়ম করে থাকি তাহলে প্রশাসন সেটা প্রতিহত করতে পারে, আমাকে বলতে পারে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে, আমাদের বোনদের উপর বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। তখন মনে হয়েছে এখন পাশাপাশি 16ই জুলাই 17 জুলাই আমরা যখন আবু সাঈদকে একদম কাছাকাছি থেকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আমাদের আইসিটি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় বলে যে এটা হইতেই পারে। এবং আমি তথ্য সম্প্রচার মন্ত্রী ইন্টারন্যাশনাল একটা নিউজে বলতেছি যারা আন্দোলন করতেছে তারা ড্রাগ এডিক্টেড এবং তাদের আন্দোলনে রাজনৈতিক প্রভাবিত আছে। তখন আমার মনে হচ্ছে আমি তো আমার অধিকারের জন্য আমি পড়াশোনা করব,
আমার মেধার মূল্যায়ন হোক, সেই কথা বলতে এসে যদি আমি রাজাকার হয়ে যাই, সেই কথা বলতে গিয়ে যদি আমার সহপাঠী যে আমার সাথে স্লোগান দিয়েছে সে যদি শহীদ হয়ে যায়, তাহলে এইরকম গভর্নমেন্টের নৈতিকতা নাই, যেখানে আমাকে একটা মানুষ মারা গেছে তার চেয়ে একটা প্রধানমন্ত্রীর যে বিটিভি ভাঙচুর হয়েছে যারা জড়িত তাদেরকে আমরা শাস্তি চাই, কিন্তু তখন তার কান্না বেশি হয়। মেট্রো রেলের জন্য তার কান্না হয়, কিন্তু মানুষ মেরে ফেলে তার কান্না হয় না, তখন একটা প্রধানমন্ত্রীর নৈতিকতা থাকে না। সেই জন্য মনে হচ্ছে এই প্রধানমন্ত্রীর নৈতিকতা নাই, তার জন্য এক দফা দাবিতে যাওয়া উচিত। সেই জন্য আসলে প্ল্যানিং করে অনেক কিছু হয় না, কিন্তু আমরা প্ল্যানিংয়ের একটা অংশ হিসেবেই আমরা চেয়েছি আমাদের যৌক্তিক দাবি মেনে না হোক, কিন্তু যখন শিক্ষার্থীদেরকে তোয়াক্কা করে নেই, ছাত্র সমাজের যৌক্তিক দাবি কথা বলতে গিয়ে রাজাকার হয়ে গেল, শত শত শিক্ষার্থীর শহীদ হয়ে গেল, তখন তো মনে হয়েছে যে আমাদের এক দফা দাবিতে যেতেই হবে। এবং সেই দাবিতে আমরা কমপ্লিট শাটডাউন দিয়েছি। তখন আমাদের যে সাংবাদিক যারা আছেন, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা, তারা আমাদের সহযোগিতা করেছেন, আইনজীবীরা এসেছিলেন, আমরা মার্চ ফর জাস্টিস দিয়েছিলাম, সেখানে কিন্তু বিচারকদের সাবেক বিচারপতিরও এসে সংহতি জানিয়েছিলেন, আইনজীবীরা সংহতি জানিয়েছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অভিভাবক যারা আছে তারা কিন্তু আমাদের জন্য বাসা থেকে রান্না করে খাবার নিয়ে আসছেন। একজন সিএনজি চালক আমাদের বিস্কিট নিয়ে আসছেন, রিক্সা চালক তার সারাদিনের ইনকাম, অর্জিত কষ্টের যে ইনকাম হয়েছে সেখান থেকে আমাদের পানি নিয়ে আসছে। তখন মনে হচ্ছে এই আন্দোলন শুধু কোঠার মধ্যে সীমাবদ্ধ হবে না, দেশ সংস্কার করা উচিত, শেখ হাসিনাকে উৎখাত করা উচিত এবং 18 কোটি মানুষকে মুক্তি করা দরকার। সেই জন্য মূলত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের নেতৃত্বে পুরো বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। এলাইন ওয়াসকান, নাহিদ ইসলাম আরেকটি কথা বলেছেন টাইমসকে। উনি বলেছেন যে অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে আমাদের। রাষ্ট্র যারা চালান সবসময় তরুণদের আশা আকাঙ্ক্ষা বোঝার দরকার। কারণ এই যে কথাটা বলা হচ্ছে, যে কথাটা এবার আন্দোলন আসছে, যে মেধার যে বিষয়টা, আমি আগের একটা আলোচনায় আমি বলেছি, সেটা হলো যে সমস্ত পৃথিবী মেধামানদের জন্যে, এবং আমি চীনের একটা উদাহরণ দিয়েছিলাম যে চীনে মেধাভিত্তিক সব কিছু ঘটছে। তার আজকে যে এই জায়গাটা এসছে শুধুমাত্র একটা রেজিমেন্টেশনের কারণেই না, তারা মেধাকে প্রাধান্য দিচ্ছে। উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে, যেটা প্রচলিত রাজনৈতিক যে বাংলাদেশে চলছে রাজনীতির ধারা, সেটাকে উনি বদলানোর কথা বলেছেন। সহিংসতা আসে হলো একটা রাষ্ট্র যখন অগণতান্ত্রিকভাবে চলে, দল যদি অগণতান্ত্রিক হয়, রাজনৈতিক দল অগণতান্ত্রিক হলে ওই দল যখন ক্ষমতায় যাবে সেও অগণতান্ত্রিক হবে এবং কর্তৃত্ববাদী হবে। সব কিছু আসে কর্তৃত্ববাদ থেকে। আমার কথা বুঝছেন? ইভেন হ্যাঁ, কিছু কিছু মুভমেন্ট আছে যেগুলির সাথে শক্তি প্রয়োগ করা হয়, তবে এইভাবে লাইভ বুলেট ইউজ করে দমন করার যে প্রবণতা এই সাবকন্টিনেন্ট আছে, এটা আপনি ইউরোপে দেখবেন না। ইউরোপে টিয়ার গ্যাস ইত্যাদি করে ডিসপাস করা হয়, কিন্তু এইভাবে মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক লাইভ বুলেট ইউজ করে মানুষ হত্যা করে এই সব কাহিনী কিন্তু অন্য কোনো দেশে নেই, কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নয়। বাংলাদেশকে যদি ও যে কথাটা বলেছে, আকাঙ্ক্ষা বলতে যেটা বলাই, যে পরিপূর্ণ স্বতঃস্ফূর্ত একটা গণতান্ত্রিক সমাজ, এই ক্ষেত্রে কি একটা পরিপূর্ণ স্বতঃস্ফূর্ত, এইখানে প্রত্যেকটা লোক মত প্রকাশ করবে। যেমন এইরকম কর্তৃত্ব বাস করতে করতে যেটা হয়েছে, যে এখন একটা মুক্ত পরিবেশে যখন আমি বিশ্বাস করি না এরকম কোনো মতবাদ সামনে আসলে আমি কিন্তু বিচলিত হয়ে যাই। এটা কেন হচ্ছে? এটা অ্যালাউ করা উচিত না। 15 বছর যে অবরুদ্ধ অবস্থার থেকে মানুষ বেরিয়ে আসলে আসলে অনেক কথা মানুষ বলতে পারে। এই একটা দাবি, কোনো দাবি তারা করতে পারে না, অনেক দাবি নিয়ে এখন আসছে, এটা সুযোগ পেয়েছে। যদিও আমি মনে করি এই অনেক দাবি এবং এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। পতিত লোকেরা এটার মধ্যে এই ধরনের ইস্যুকে সামনে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি, কিন্তু যেহেতু এখনও এটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় নাই, সেহেতু এই ধরনের চারিদিককার এই ধরনের দাবি বা বিশৃঙ্খলা এটাকে একটু কঠোরভাবে দমন হওয়া উচিত। এটা এই অর্থ এটা না যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং সংস্কার করে পরিপূর্ণ একটা নির্বাচন হওয়ার পরে দেখা যাবে যে ওই নির্বাচিত সরকার কিভাবে ডেমোক্রেসি প্র্যাকটিস করছে, তখনই কথা বলা যাবে যে এই সংস্কার আসলেই আমাদের জন্য কাম্য ছিল কি কাম্য ছিল না। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের প্রবলেম হলো যে ধৈর্য ধরাটা আমাদের অভ্যাসের মধ্যে নাই। মানে তাৎক্ষণিকভাবে সব জিনিস প্রাপ্তি চাই। মানে এই সরকার হাসিনা চলে গেছে, 2 মাস হয় নাই, এই বাচ্চাদের রক্তের দাগ এখনো হয় নাই, এখনো মায়েদের আহাজারি শেষ হয় নাই, যদিও এই মায়েদের আহাজারি তাদের মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। সন্তান হারার বেদনা আসলে কোনো মা বাপ কখনোই বলতে পারে না। তার মধ্যে লোকেরা, আমি একটা ছোট্ট উদাহরণ দেই,
এই যে জাতিসংঘে যখন এত অসাধারণ একটা পারফরমেন্স আমাদের প্রধান উপদেষ্টা দেখালেন, ঠিক আছে, যেখানে তাকে আমাদেরকে বিপুলভাবে সংবর্ধনা জানা উচিত এই সাকসেসের জন্যে। আমরা পরের দিন দেখলাম যে ওনার বাসার সামনে এই 35 দাবিতে তারা অবস্থান নিয়ে নিল। অথচ যে সরকার রাষ্ট্র সংস্কার করার কথা বলছেন, যেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে তোমাদের দাবি দেওয়ানে আমার কাছে আসো, আমরা বসবো, কথা বলবো, সেখানে কেন এইটা করা হলো? এবং আমি মনে করি যে ওই দাবিটা সঠিক ছিল, কিন্তু ওই দাবিকে কেন্দ্র করে যে অবস্থান নেওয়া বা বিশৃঙ্খল সৃষ্টি করা, ওইটার পিছনে কোনো কনস্পিরেসি ছিল। আমরা আবারও একটু বিরতিতে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এক্ষুনি ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একজন হল নাজমুল হাসান আর একজন সাংবাদিক এলাই নওয়াজ খান। আমরা একটু কথা বলবো ছাত্র রাজনীতি নিয়ে। এটা বারবার নানান জায়গায় আলোচনা হচ্ছে, কারণ ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যে ক্যাম্পাসে থাকে, সেটা থাকবে কি থাকবে না? নাজমুল হাসান। দেখুন, আমরা বিগত 17 বছরে যে ছাত্র রাজনীতি দেখেছি, সেটা কিন্তু ছাত্রলীগ রাজনীতি। আমাদের স্পষ্ট হতে হবে যে ছাত্রলীগের যে করা রাজনীতি, সেটা কিন্তু ছাত্র রাজনীতি নয়। ছাত্রলীগ কী করেছে? ক্যাম্পাসে গণরুম গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন করেছে, ক্যান্টিনে ফাও খেয়েছে, শিক্ষার্থীদের যারা তাদের মিটিং মিছিলে যেত না তাদেরকে মারধর করেছে, নারী শিক্ষার্থীদেরকে যৌন হয়রানি করেছে। আমরা এরকম ঘটনাগুলো দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যে বুয়েটে মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাতকে রাতভর পিটে নির্যাতন করে হত্যা করার পর যে উল্লাস, এই সকল কর্মকাণ্ড কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড, এর নাম কিন্তু ছাত্র রাজনীতি নয়। আমরা মনে করি শিক্ষার্থীদের মধ্যে এমন চিন্তাভাবনা হওয়া উচিত যে আমার যদি কাউকে ভালো লাগে, আমি তারও মিটিং মিছিল যেতে পারি, কারো ফিলোসফিক্যাল টার্ম যদি আমাকে অ্যাট্রাকটিভ করে, তার কথা আমি শুনতে পারি, এটা আমার উইশ, এটা আমার সাংবিধানিক অধিকার। রাজনীতি করা, কাকে পছন্দ না করা বা না করা, এটা আমার অধিকার। কিন্তু আমি চাই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক, ক্যাম্পাসে হানাহানি থাকবে না, বন্ধ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা মনে করি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে কিনা সেটা শিক্ষার্থীরা ডিসিশন নেবে। তবে যাদের হাতে রক্ত লেগে আছে, যারা স্বৈরাচারের দোষর হিসাবে গত কয়েকদিন যাবত গণহত্যা চালিয়েছে, তাদেরকে কোনোভাবে ক্যাম্পাসে শিক্ষার্থীরা দেখতে চাচ্ছে না। যারা হাতে আমার বোনদের রক্ত লেগে আছে, তাকে তো আমি সহপাঠী হিসেবে দেখতে চাই না। যারা শিক্ষার্থী নির্যাতন করেছে, তাদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং চিহ্নিত যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আমরা বলছি যে ক্যাম্পাসগুলোতে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি থাকতে পারবে না। ক্যাম্পাস হচ্ছে, এখানে আমরা কথা বলতে পারি ছাত্র সংসদ নিয়ে, কথা বলতে পারি আমাদের ক্যান্টিনের খাবার মান কম, সেখানে এটা খাবার মান কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কথা বলতে পারি। লাইব্রেরিতে সিট সংকট, আমরা লাইব্রেরি নিয়ে কথা বলবো। ক্যাম্পাস রিলেটেড কথা আমরা ক্যাম্পাসে বলবো। ছাত্র সংগঠন না থাকলে ছাত্র সংসদ নির্বাচনটা কীভাবে হবে? না, ছাত্র সংগঠনের ব্যানারে যে ছাত্র সংসদ হবে বিষয়টা কিন্তু এরকম না। একজন শিক্ষার্থী হিসাবে আপনি যদি মনে করেন আপনি খুব ভালো কাজ করছেন, আপনার ক্যাম্পাসে ভালো নাম আছে, আপনি নির্বাচন দাঁড়াবেন, শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে। আপনার ছাত্র সংগঠনের কোনো নেতা কিন্তু এখানে আসে আলাদাভাবে একটার বেশি ভোট দিতে পারবে না যদি সে ক্যাম্পাসে থেকে থাকে। আমরা মনে করি যার যার রাজনীতি সে ক্যাম্পাসে বাইরে করুক, সমস্যা নাই। বিদ্যমান যে পরিস্থিতি, শিক্ষার্থীদের বর্তমান যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের বর্তমান যে চাওয়া, সেটা হচ্ছে তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে হলে আমাদের ক্যাম্পাসে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে সেটা বাদ দিতে হবে। ক্যাম্পাসে আমি পড়তে আসছি, এখানে অন্য দলের সভা সমাবেশ হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, সবাইকে নিয়ে যাওয়া একটা অন্যরকম পরিবেশ তৈরি করা। আমরা চাই অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে, কারণ এই যে ছাত্র রাজনীতি সচেতন থাকার কারণেই কিন্তু আমরা বিপ্লবের সময় আমরা থাকতে পেরেছি। আমার যদি রাজনৈতিক সচেতনার কাজ না করতো তাহলে কিন্তু এই পরিবেশ আসতে পারতো না। আমি মনে করি ছাত্র রাজনীতি থাকা সম্ভব, কিন্তু ক্যাম্পাসগুলিতে দলীয় যে দাসত্বমূলক রাজনীতি বা লেজুর ভিত্তিক যে রাজনীতি, মানে দলের এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা ক্যাম্পাস হইতে পারে না। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা। সুতরাং আমরা যার যার সংগঠনগুলো তারা ক্যাম্পাসের বাইরে কাজ করুক, সমস্যা নেই। কিন্তু ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হবে ছাত্র সংসদ নির্বাচন
আর ছাত্র সংসদ নির্বাচন তারাই আসবে যেখানে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিবে, যে ভালো লোক হবে, যে চুরি ডাকাতি করছে, শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত, কাউকে চর দিছে, তাকে তো কেউ ভোট দিবে না। সুতরাং এই কালচার যদি এস্টাবলিশ করতে পারি তাহলে খুব ভালো মানুষগুলো পাবো। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তারা আগামীতে দেশ গঠনের নেতৃত্ব দিতে পারবে বলে আমরা মনে করি। এলাইন ওসমান, আসলে ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস রয়েছে, কিন্তু গত বেশ প্রায় 2 যুগ ধরে ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতির ধরন আমরা দেখেছি বা নাজমুল বললেন ওনারা যেটা দেখেছেন সেটি কিন্তু খুব ভয়ঙ্কর একটি চিত্র, যার কারণে হয়েছে কি নতুন প্রজন্ম এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা আসলে মানতেই চাচ্ছে না। আসলে আমি যেটা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনীতির যে সচেতনতা এটা থাকতেই হবে, কারণ আওয়ামী লীগ যেটা মনে করতো যে ছাত্রলীগ ছাড়া কোনো সংগঠন এখানে থাকবে না, আর কোনো রাজনীতি থাকবে না, এটা যেমন একটা ফ্যাসিবাদী চিন্তা, মানে শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স থাকবে না, পলিটিক্সের চিন্তা লালন করা যাবে না, এইটাও একটা ফ্যাসিবাদী দলের মানে কর্তৃত্ব প্রতিষ্ঠার যে রাজনীতি যেটা এইটা ক্যাম্পাসে থাকতে পারবে না। যেটা আর একটা হলো যে সংকটটা দেখা দিচ্ছে ওই অন্য কারণে, যদি ডাকসু ধরো জাকসু যেটাই হোক, ছাত্র সংসদের নির্বাচনগুলি নিয়মিত যদি হতো তাহলে কিন্তু দায়বদ্ধতা থাকতো এই ছাত্র নেতাদের যে ইলেকশনে পাশ করতে হবে, তাকে বিহেভ করতে হবে, তাকে ছাত্রদের ভালো মন্দ বিচার করতে হবে। এইটা নষ্ট হয়ে যাওয়ার ফলেই কিন্তু আমরা এই যে বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার এই মানে নির্মম নিষ্ঠুর ঘটনাগুলি আমরা দেখতে পেয়েছি। আবরারের মতন ছেলেকে পিপিয়ে হত্যা করা হয়েছে, এবং আপনি দেখেন যে অতীতে ডাকসুর যারা, সেটা ঢাকা হোক, রাজশাহী হোক, জাহাঙ্গীরনগর হোক, এরাই কিন্তু পরবর্তীকালে আমার 60s যে লিডারশিপ সবই কিন্তু এই সব ইয়ের থেকে আসছে, ছাত্র সংসদ থেকে যারা আসছে তারা। এই যে লম্বা সময় এই যে ইলেকশন নির্বাচনগুলি হয় নাই, যার ফলে কিন্তু ছাত্রদের থেকে কিন্তু কোন নেতা আমরা বেরিয়ে এসে দেখে যায় নাই। সর্বশেষ নূরকে আমরা দেখেছি ডাকসুর সভাপতি আসছে, সে লিডার হিসাবে এত বছরে কিন্তু আমরা একজন পেয়েছি, 28 বছর পরে আমরা দেখলাম। চলে গেছে। সুতরাং 1 নম্বর এজেন্ডা হতে হবে যে মানে প্রতি বছর টার্মটা কত ডাকসুর ক্যালেন্ডার অনুযায়ী ডাকসুর ইলেকশন হতে হবে। এই ব্যাপারে কোনো ছাত্র সংসদের প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের একদম ক্যালেন্ডার অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচন হতে পারে। এইটার ব্যাপারে অধিকাংশ মানুষের দ্বিমত। এই যে লেজুর ভিত্তি করা বা দল হিসাবে সিট দখল করা, মানে হল দখল করা, অন্যকে বের করে দিয়ে তার রুম দখল করা, সিট দখল করা, এইগুলিকে টোটালি ব্যান করা, যে করবে সে বহিষ্কার হবে, মানে স্ট্রিক্ট কতগুলি জিনিস নিয়ে আসতে হবে। কিন্তু সেটা করার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিরও সংস্কার দরকার, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এইসব নোংরা কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষকদেরও সহযোগিতা আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা জায়গায়। ওই যে দলীয় শিক্ষক, এক্ষেত্রে কিন্তু শিক্ষকদেরও ওই 73 সালের অধ্যাদেশের ব্যাপারে আমার মনে হয় সংস্কারের যেটা আসছে সেখানেও গভীরভাবে চিন্তা করার দরকার, যে কোনো শিক্ষক যদি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও পানিশমেন্টের একটা ব্যবস্থা থাকতে হবে। এই ছাত্ররা শুধু কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথাই বলেনি, ওনারা কিন্তু শিক্ষক এবং কর্মচারীরাও যে লেজুর ভিত্তিক রাজনীতি করেন সেই বিষয়ে তাদের আপত্তি রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই বিদায় নিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।